প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি চলতরিতের ক্লাসে। আসো, চলতরিত এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটার নাম। প্রথমে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহটা কি, রাইট? তড়িৎ প্রবাহটা হচ্ছে আমরা মূলত যেটা শিখে থাকি বা যেটা জানি সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা অ্যাকচুয়ালি চার্জ। তার মানে তড়িৎ প্রবাহটা হচ্ছে চার্জের প্রবাহ। এখন জানার বিষয় হচ্ছে চার্জটা কিভাবে প্রবাহিত হতে পারে বা চার্জের অবস্থাটা কি হতে পারে সেটা। তো দেখো, চার্জ মূলত দুইভাবে থাকতে পারে। চার্জ মূলত দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে স্থির অবস্থা, আর একটা হচ্ছে গতিশীল অবস্থা। একটা কেমন? স্থির অবস্থা আর একটা গতিশীল অবস্থা। স্থির অবস্থায় যদি চার্জ থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি স্থির তড়িৎ। স্থির তড়িৎ। গতিশীল অবস্থায় চার্জের কন্ডিশন আবার আমরা দুইভাবে পেয়ে থাকি। গতিশীল অবস্থায় চার্জের কন্ডিশনটা আমরা দুইভাবে পেয়ে থাকি। একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, আর একটা হয় হচ্ছে ভ্যারিয়েবল ভেলোসিটিতে। অর্থাৎ একটাই গতিশীল থাকে সমবেগে, আর একটাই গতিশীল থাকে অসমবেগ বলতে পারা যায়, ভ্যারি করে। এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেই চার্জের অবস্থা সেটাকে আমরা মূলত বলি চলতড়িৎ। সেটাকে আমরা বলি কি? বেসিক্যালি চলতড়িৎ। আর ভ্যারিয়েবল ভেলোসিটিতে যেটা, সেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহের চুম্বক বা চৌম্বক ক্রিয়া। দেখতে থাকো। তাহলে আমরা এখানটায় কি কি ফাইন্ড আউট করলাম? চার্জের কন্ডিশন দেখলাম স্থির অবস্থায়, আর একটা দেখলাম গতিশীল অবস্থায়। স্থির অবস্থায় থাকলে সেটাকে আমরা বলতেছি স্থির তড়িৎ। গতিশীল অবস্থায় আমরা আবার জানলাম কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে পারে, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ভেলোসিটিতে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেটা, সেটাকে আমরা চলতড়িৎ বলছি, আর ভ্যারিয়েবল ভেলোসিটিতে যেটা, সেটাকে আমরা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়াতে পাবো। তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এই বিষয়টা কি? তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া হচ্ছে আমরা যে কোনো একটা, ধরো চুম্বক পদার্থ, একটা লোহার টুকরা, একটু বড় করে দিই, একটা লোহার টুকরা বা একটা পেরেক, সেটাতে আমরা যদি এভাবে তার পেঁচিয়ে তার মধ্য দিয়ে যদি বিদ্যুৎ চালনা করি, এই চুম্বক পদার্থটার মধ্যে চুম্বকের ধর্ম প্রকাশ পায়। এগুলো হচ্ছে তাড়িত চুম্বক, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ করে বা তড়িৎ প্রবাহ করে এই বস্তুটার চুম্বকত্ব লাভ করানো যায়। এটাকে কিন্তু আমরা সলিনয়েড বলে থাকি। তো এই তড়িৎ প্রবাহের ফলে এরকম কিছু চুম্বক ক্রিয়া কাজ করে থাকে, সেটা আমরা বেসিক্যালি ভ্যারিয়েবল ভেলোসিটি থেকে পেয়ে থাকি। তো দেখো, এই যে আমি বোর্ডে যা যা লিখেছি এর মধ্যে দেখো, তুমি খেয়াল করে তুমি স্থির তড়িৎ যেটা পাচ্ছ, এটা তোমার বইয়ের 9-10 বইতে আছে। তোমার যে চলতড়িৎ সেটাও তোমার বইতে আছে, এটাও তোমার বইতে কিন্তু আছে। আমি একটু বলে রাখি, আমি এই যে ক্লাসটা নিচ্ছি এটা 9-10 স্টুডেন্টই যে খালি করতে পারবে বিষয়টা এমন না। এটা 11-12 স্টুডেন্টরাও করতে পারবা, যাদের চলতড়িৎ চ্যাপ্টার আছে। এটা একদম একেবারে বেসিক আলোচনা। চলতড়িতের একদম সবচেয়ে বেসিক যে বিষয়গুলো সেটা নিয়ে এখানে আলাপ আলোচনা করা হচ্ছে। গট ইট? আচ্ছা, এইবার দেখা যাক, এই যে আমরা
যে বিষয়গুলো এখানে চলতড়িৎ বা তড়িৎ প্রবাহ, স্থির তড়িৎ এগুলো নিয়ে যে কথা বললাম, এবার আমরা এগুলো আরেকটু ভেতরের দিকে যাই পড়ায়। আমরা এখানে যে চার্জের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ নিয়ে কথা বলছি, মানে তড়িৎ প্রবাহটা তো বেসিক্যালি ইলেকট্রনেরই প্রবাহ, তাই না? ইলেকট্রন প্রবাহিত হওয়ার জন্য প্রথম যে শর্তটা থাকে সেটা হচ্ছে একটা পরিবাহী থাকতে হবে, অর্থাৎ এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎটা বা বিদ্যুৎটা প্রবাহিত হবে, চার্জটা প্রবাহিত হবে। একটা পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হওয়ার আরো বিষয় যেটা মেইনলি যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে সেই পরিবাহীটার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকতে হবে। কি থাকবে? মুক্ত ইলেকট্রন থাকবে। কেমিস্ট্রি বইতে তোমরা যখন ধাতব বন্ধন চ্যাপ্টারটা পড়েছো, ধাতব বন্ধন, এই ধাতব বন্ধন নামে যখন যে চ্যাপ্টারটা রয়েছে এটা যখন পড়েছো, তখন তোমরা পড়েছো যে ধাতুর মধ্যে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো থাকার কারণেই মূলত আমাদের বিদ্যুৎ পরিবহন করতে পারে, ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করতে পারে সঞ্চারণশীল ইলেকট্রন থাকার কারণে। এখন বিষয় হচ্ছে যে ধরো আমি একটা কপার তার আঁকলাম, আমি কিন্তু এটা জুম করে দেখাচ্ছি, হ্যাঁ অনেকটা জুম করে দেখানো, অনেক বড় পরিসরে দেখাচ্ছি। এর মধ্যে অসংখ্য পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকতে হবে বা আছে। এর মধ্যে হিউজ পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকার কারণে আমরা যখন এটার সাথে একটা বিদ্যুৎ সংযোগ স্থাপন করি, বৈদ্যুতিক সংযোগ দেই, তখন কিন্তু এর মধ্য দিয়ে তড়িৎটা প্রবাহিত হতে পারে। মুক্ত ইলেকট্রন থাকবে কি থাকবে না তার উপরে ভিত্তি করে আমরা পরিবাহীকে তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে কুপরিবাহী বা অপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। খেয়াল করে দেখো, একটা সুপরিবাহী, একটা কুপরিবাহী, আর একটা আমরা কি বলতেছি অর্ধপরিবাহী। মুক্ত ইলেকট্রন থাকা বা না থাকার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। আচ্ছা, সুপরিবাহী কোনগুলো? যাদের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, অর্থাৎ যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে। কুপরিবাহী কোনগুলো? যাদের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না। এগুলো আমরা সব বুঝি, জানি। অর্ধপরিবাহী কোনগুলো? অর্ধপরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে কখনো বিদ্যুৎ চলাচল করতে পারে, কখনো বিদ্যুৎ চলাচল করতে পারে না, অর্থাৎ কভি খুশি কভি গম, মানে কখনো এখান থেকে বিদ্যুৎ যেতে পারে, কখনো যেতে পারে না, কখনো পারে, কখনো পারে না, এই ধরনের কন্ডিশন। এই অর্ধপরিবাহীর জন্য মূলত আমাদের যে জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে সিলিকন। ভালো করে বুঝো, জার্মেনিয়ামও করে, তবে সিলিকনটা ব্যবহার বেশি করা হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে সিলিকন কিন্তু দামে সস্তা, দামে কম, মানে ভালো সিলিকন ব্যবহার করা হয়ে থাকে। ভাই শোনো, এখানে কিন্তু সুপরিবাহী কুপরিবাহী এগুলো তোমরা জানো যে সুপরিবাহী একটা কপার তার হতে পারে, একটা আয়রন হতে পারে, অর্থাৎ যার মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে। কুপরিবাহী কি হতে পারে? একটা প্লাস্টিকের টুকরা হতে পারে, একটা কাগজ হতে পারে, কাঠ, শুকনো কাঠ, এর মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে না। আর অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে কখনো পারে, কখনো পারে না। আমি তোমাকে একটু দেখাই কেন কখনো পারে আর কখনো পারে না। দেখো, সিলিকনের কথা যদি বলি, সিলিকন হচ্ছে চতুর্যোজী, মানে এর যোজনী হচ্ছে 4, অর্থাৎ এর শেষ কক্ষপথে আমরা 4টি ইলেকট্রন আছে বলে ধারণা করি, রাইট? ও আরেকটা বিষয় তোমাদের বলি, এই যে আমাদের মুক্ত ইলেকট্রনের কথা যেটা বলি, সর্বশেষ যে কক্ষপথ থাকে, ভালো করে বুঝো, সর্বশেষ যে কক্ষপথ, এটাকে আমরা যোজনী ব্যান্ড বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? যোজনী ব্যান্ড, মানে সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে সোডিয়ামে, তাহলে যোজনী কত? 1। মুক্ত ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথেরও পরে যে কক্ষপথটায় যে ইলেকট্রন থাকে, এটা মাথায় রেখো। সর্বশেষ কক্ষপথের পরে যে কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, আর সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে যোজনী ইলেকট্রন বলতেছি যেটাকে, এটা কিন্তু ভুল করে ভোলা যাবে না, ঠিক আছে? এখন দেখো, আমরা যদি সিলিকনের কথা চিন্তা করি, তাহলে এ হচ্ছে আমার একটা সিলিকন, SI,
এই সিলিকনটার 1 2 3 4। তাহলে আরেকটা সিলিকন কি হবে? 1 2 3 4। আরেকটা সিলিকনের কি হবে? 1 2 3 4। আরেকটা সিলিকন যদি দিই তার কি হবে? 4। এখানে একটা সিলিকন দাও 1 2 3 4। এখানে একটা সিলিকন দাও 1 2 3 4। এখানে একটা সিলিকন দাও, কি হবে? এখানে একটা সিলিকন দাও। এরকম জালের মতো বিছিয়ে আছে চতুর্দিকে অসংখ্য সংখ্যক। এখানে তুমি সিলিকন আরো দিতে পারো, তোমার যদি মনে হয় যে স্যার আমি আরো দিব, দাও, সমস্যা নেই। এই যে অনেকগুলো সিলিকন রয়েছে, ভালো কথা। এই যে সিলিকন গুলো সবাই সবার সাথে আবদ্ধ অবস্থায় আছে। যারা একটু মনোযোগ দিবা, খেয়াল করো, রসায়নের ভাষাতে বুঝাই। এই সিলিকনটায় দেখো এখানে কিন্তু সমযোজী বন্ধন রয়েছে, সমযোজী বন্ধন রয়েছে। কি রয়েছে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে দেখো এর শেষ, এই সিলিকনের শেষ কক্ষপথের একটা ইলেকট্রন আর এই সিলিকনের শেষ কক্ষপথের একটা ইলেকট্রন, তাহলে কয়টা হলো? 2টা। আবার এর জন্য দেখো এখানকার একটা, পাশের জন্য আর একটা, এর জন্য এখানকার একটা, পাশের জন্য আর একটা, এর নিজের একটা, পাশের জন্য একটা। তাহলে এই সিলিকনটার ভালো করে খেয়াল করে দেখো তো শেষ কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন থাকছে? এখানে 2 2 4 6 8। এভাবে তুমি যদি সব সিলিকন গুলোকে মার্ক করো দেখবা সবার শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন জমা হয়ে গেছে। অর্থাৎ এরা সবাই নিজ নিজ জায়গায় স্থিতিশীলতা অর্জন করেছে। তাহলে এইখানটাতে কোনো মুক্ত ইলেকট্রন নেই, সবাই কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে বন্ধন জোড় আকারে রয়েছে। এটা কেমিস্ট্রি পড়া, কিন্তু কোনো জায়গায় মুক্ত ইলেকট্রন নেই, সবাই সবার সাথে কোনো না কোনো ভাবে বন্ধন গঠন করে বসে আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এর মধ্যে মুক্ত ইলেকট্রন না থাকলে এটা তো বিদ্যুৎ পরিবহন করতে পারছে না, তাহলে আমাকে কোনো না কোনো ভাবে বিদ্যুৎ পরিবহনের ব্যবস্থা করে দিতে হবে। মনোযোগ দিয়ে শোনো কিন্তু কথাটা। তাহলে সিলিকনটাকে যদি আমি, এখন তো সেটা অপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করতে পারবে না, কারণ এর মধ্যে মুক্ত ইলেকট্রন নাই। বিদ্যুৎ পরিবহন করতে হলে মুক্ত ইলেকট্রন থাকতেই হবে। তাহলে আমি যদি এটাতে বিদ্যুৎ পরিবহন করাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে মুক্ত ইলেকট্রনের ব্যবস্থা করে দিতে হবে। ভালো করে শোনো কিন্তু, মুক্ত ইলেকট্রনের ব্যবস্থা করার জন্য আমি কি করব দেখো, আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে শিখেছি যে সমযোজী বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। অর্থাৎ এখানে যদি আমি কম তাপমাত্রাতেই অল্পই কিছু তাপ দেই তাহলে কিন্তু এই জায়গার বন্ডিংটা আস্তে আস্তে লুজ হয়ে যায়, রাইট? এখন সমযোজী যৌগ, সমযোজী বন্ধন, আমি এখানে অল্প তাপ দিচ্ছি, বন্ধন ভেঙে যাচ্ছে, ইলেকট্রন মুক্ত হয়ে যাচ্ছে, বিদ্যুৎ সুপরিবাহী ন্যায় আচরণ করা শুরু করছে, দ্যাটস ওকে। কিন্তু তুমি একটা ভাবো তো, তুমি সবগুলো যতগুলো অর্ধপরিবাহী ব্যবহার করবে সব সময় কি তুমি এভাবে তাপ দেওয়া সম্ভব? যে আমি একটু করে তাপ দিব, এটা অপরিবাহী থেকে সুপরিবাহীতে কনভার্ট হয়ে যাবে, আবার একটু তাপ দিব, অপরিবাহী থেকে সুপরিবাহীতে কনভার্ট হয়ে যাবে, এটা কি পসিবল? এটা আসলে একটা ঝামেলা। তো ঝামেলা যেহেতু, তাহলে এই ঝামেলাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য আমাদের কিছু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা হচ্ছে এখানে ভেজাল মেশানো হয়। এনে কি করা হয়? ভেজাল মেশানো হয়। ভেজাল আমরা সচরাচর আমাদের ডেইলি লাইফে কোনো জায়গায় যদি শুনি যে ভেজাল মেশানো হচ্ছে, আমরা সেটাকে কিন্তু খারাপ নজরে দেখি। কিন্তু এইখানটাতে অ্যাকচুয়ালি ভেজাল না মেশালে আমাদের কোনো উপায় নাই, ভেজাল মেশানো হয়। ভেজাল মেশানোর জন্য সবসময় মনে রাখবা 2 ধরনের মৌলকে প্রায়োরিটি দেওয়া হয়। এক হচ্ছে ত্রিযোজী, আর একটা দেওয়া হয় পঞ্চযোজী। হয় ত্রিযোজী অথবা পঞ্চযোজী, অর্থাৎ যাদের যোজনী হচ্ছে 3, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম। পঞ্চযোজী যাদের যোজনী হচ্ছে 5, ফসফরাস। এইরকম হয় ত্রিযোজী অথবা পঞ্চযোজী মৌলকে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। তোমরা একটু নিজে নিজে ক্লাসে বাসায় বসে থেকে টেস্ট করে দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ফসফরাসের যোজনী অবশ্যই 5। এই ত্রিযোজী অথবা পঞ্চযোজী ব্যবহার করতে হয় ভেজাল হিসাবে, এবং এই ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ডোপিং বা ডোপায়ন। আর যাদেরকে এই যে অ্যালুমিনিয়াম বা ফসফরাস, এদেরকে যে আমরা ভেজাল হিসাবে মিশ্রিত করি, এদেরকে বলা হয়ে থাকে ডোপিত বস্তু। কি বলা হয়ে থাকে ভাই? ডোপিত বস্তু।
আচ্ছা, এখন তাহলে চলো আমি দেখি যে আমি এখানটায় এই যে কোনো এক জায়গায় একটা অ্যালুমিনিয়ামকে আমি ভেজাল হিসাবে মিশ্রিত করে দিলাম। এই জায়গাটায় অ্যালুমিনিয়াম বসাই দিলাম। সিলিকনের মধ্যে ভেজাল হিসাবে আমি অ্যালুমিনিয়ামটাকে বসাই দিলাম। খেয়াল করে দেখো, কিন্তু আমি যে অ্যালুমিনিয়ামটাকে এখানে ভেজাল হিসাবে বসাই দিলাম, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 4। কিন্তু মনোযোগ দিয়ে বুঝো, কিন্তু সিলিকনের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। এক্সট্রিমলি সরি, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 আর সিলিকনের যোজনী হচ্ছে 4। তাহলে এই অ্যালুমিনিয়াম আসার সাথে সাথে সে একটা হাত দিয়ে এই সিলিকনের হাতকে ধরবে, একটা হাত দিয়ে সে এই সিলিকনকে ধরবে, একটা হাত দিয়ে সে এই সিলিকনকে ধরবে। তাহলে অ্যালুমিনিয়াম তার 3টা হাত দিয়ে 3টা সিলিকনকে ধরলো। আমি একটু একটু করে মাথার দিকে ইয়েলো করে দিই, মানে তুমি যেন বুঝতে সুবিধা হয় তোমার, যে অ্যালুমিনিয়াম 3 জায়গায় 3টা বন্ধন গঠন করছে। কিন্তু ভাই দেখো তো, এই সিলিকনটা তো একটা হাত বের করে বসে আছে, হাত বের করে বসে আছে না? মনোযোগ দিয়ে বোঝো, বসে আছে তো। এখন এই যে এখানে বসে আছে, কিন্তু বসে থেকে কি লাভ? অ্যালুমিনিয়ামের এই জায়গাটায় তো বন্ধন গঠন করার কোনো সুযোগ নাই, তাহলে এই জায়গাটা কি ফাঁকা হয়ে আছে না? খেয়াল করে দেখো তো, অ্যালুমিনিয়ামের হাত তো 3টা, তাহলে সে চারদিকে 4টা সিলিকনকে কি ধরতে পারবে? সম্ভাবনা আছে? কখনোই নাই। অ্যালুমিনিয়ামের হাত 3টা, সে 3 দিকে 3টা সিলিকনকে ধরে বসে আছে। আর এই সিলিকনটার হাত আবার 4টা, সে 3টা সিলিকনের সাথে গঠন করলো। একটা হাত তো তার আশা ছিল যে অ্যালুমিনিয়াম ধরবে, কিন্তু অ্যালুমিনিয়াম তো ধরতেছে না, এই জায়গাটা ফাঁকা। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলে থাকি হোল বা গর্ত বা ফাঁকা জায়গা। এটাকে আমরা বলে থাকি হোল বা ফাঁকা জায়গা, হোল বা ফাঁকা জায়গা। এখন যেটা বিষয়, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটাতেই আমাদের আসল ঘটনাটা ঘটবে। কি ঘটবে বোঝার চেষ্টা করো। সাপোজ ধরো যে তোমরা 5 জন একটা বাসায় দাওয়াত খেতে গেছো, ভালো গেছো, যার পরে দেখছো তোমাদেরকে একটা ডাইনিং টেবিলে বসতে দেওয়া হয়েছে। সেই ডাইনিং টেবিলে চেয়ার সংখ্যা হচ্ছে 6টা। ওকে ফাইন। এখন তোমরা 5 বন্ধু বা 5 জন ফ্যামিলি মেম্বার গিয়ে বসছো, দেখছো একটা চেয়ার ফাঁকা আছে। এখন তুমি চিন্তা করতেছো, যারে ওই চেয়ারটা তো ফাঁকা, আমি উঠে গিয়ে ওই চেয়ারটার ফাঁকা জায়গাটা পূরণ করি। তুমি উঠে গিয়ে চেয়ারের ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য ওখানে বসলে। তুমি যখন উঠে গিয়ে বসলে, তুমি ওই ফাঁকা জায়গাটা ঠিকই পূরণ করলা, কিন্তু তোমার জায়গাটা তো তুমি ফাঁকা রেখে চলে আসলা। আবার তুমি যখন উঠে গেছো, তোমার পাশে যে বসেছিল সে চিন্তা করলো, আচ্ছা ও তো উঠে গেল, জায়গাটা তো ফাঁকা হলো, আমি গিয়ে জায়গাটায় বসি। পাশের জন আবার উঠে এসে সেই জায়গাটায় বসে গেল। এভাবে চিন্তা করো তো, তোমরা 5 জন মিলে সারা দিন, সারা মাস, সারা বছর ধরে যদি ওই চেয়ারটার ফাঁকা জায়গা পূরণ করার চেষ্টা করো, সম্ভব? অসম্ভব। কি করে সম্ভব হয়? কেননা তোমরা 5 জন ব্যক্তি 6টা চেয়ারের জায়গা কি করে ফিল আপ করবা? এবার বোঝো তো, এইখানে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকার এই ঘাটতিটা পূরণ করা কি সম্ভব? ইম্পসিবল। তখন এই ফাঁকা জায়গা পূরণ করার জন্য ইলেকট্রনগুলোর মধ্যে একটা রেস শুরু হয়ে যায়, ইলেকট্রনগুলো ছুটাছুটি শুরু করে দেয়। এই যে এই ইলেকট্রনটা কারোর সাথে বন্ধন যে সে গঠন করতে পারতেছে না, তখন আমরা এখানে কি পাইতে শুরু করি? ইলেকট্রন মুক্ত পেয়ে যায়। অর্থাৎ আমরা এখানটায় মুক্ত ইলেকট্রন লাভ করি। কি লাভ করি? মুক্ত ইলেকট্রন লাভ করি। এই যে অ্যালুমিনিয়াম মিশ্রিত করার ফলে আমরা যে মুক্ত ইলেকট্রনটা লাভ করলাম, তখন আমাদের এই অপরিবাহীটা পরিবাহীর ন্যায় আচরণ করতে শুরু করে দেয়। এই জন্য এটাকে আমরা অর্ধ পরিবাহী বলে থাকি। ওকে, আরেকটা বিষয় বলি, যেহেতু এখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি করা হয়েছে, কিন্তু ইলেকট্রনের ঘাটতি তৈরি করা হয়েছে, এই যে হোল বা ফাঁকা জায়গাটাকে, এটাকে আমরা পজিটিভ চার্জ ক্যারিয়ার ধরি। পজিটিভ চার্জ ক্যারিয়ার মানে এটাকে আমরা ধনাত্মক হিসাবে ধরে থাকি। পজিটিভ, এই জন্য পি টাইপ। এই বর্তমানে তুমি যে অবস্থাটা দেখছো, এটাকে বলা হয়ে থাকে পি টাইপ অর্ধ পরিবাহী। কি বলা হয়ে থাকে? পি টাইপ অর্ধ পরিবাহী। এটা হচ্ছে পি টাইপ অর্ধ পরিবাহী, রাইট? আচ্ছা,
এইবার দেখো, যাদের দরকার তারা এটা সম্পূর্ণ উঠায় নিবা, নোট করে নিবা। হ্যাঁ, এবার দেখো আমি করলাম কি, অ্যালুমিনিয়াম দিলাম না। অ্যালুমিনিয়াম না দিয়ে এবার এই জায়গাটাতে আমি দিব হচ্ছে, অ্যালুমিনিয়াম না দিয়ে আমি এই জায়গাটাতে দিব হচ্ছে ফসফরাস পি। এর যোজনী হচ্ছে কত? 5। তাহলে ও 1 2 3 4, ও তো 4 বনে 4টা হাতকে ধরবেই। ফসফরাসকে যখন আমরা এখানে ডোপিং করব, সে এসে সাথে সাথে 4টা সিলিকনকে 4 হাত দিয়ে ধরে নেবে। তাহলে ফসফরাসের তো শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 5টা, সে ধরলো কয়টা? 4টা। তাহলে তার তো একটা ইলেকট্রন এখন কি হলো, বাকি বেশি রয়ে গেছে। এবার তুমি কন্ডিশনটাকে, ডাইনিং টেবিলে বসার গল্পটাকে একটু এভাবে চিন্তা করো যে তোমরা 7 জন মিলে বেড়াতে গেছো। এবার চেয়ার আছে 6টা, 6 জন বসে গেছে। যে একজন আছে সে তোমাকে এসে বলছে, এ ভাই ওঠ না, আমি একটু বসবো। কেউ যেমন উঠবো না। আবার যে বলছে, ভাই ওঠ না, আমি একটু বসবো, আমি উঠবো না। আরেক জায়গায় ভাই ওঠ, আমি একটু বসবো, উঠবো। ও বেচারা সবাইকে ধাক্কায় যাচ্ছে, ভাই ওঠ আমি বসবো, ভাই ওঠ আমি বসবো। এই করতে করতে ওর দিন চলে যাচ্ছে, কিন্তু ও নিজে সে জায়গাটা আর বসতে পারতেছে না। তাহলে ওই যে ছুটাছুটি করতেছে, সেই তো এখানে মুক্ত ইলেকট্রন, সেই এখানে কি মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করতেছে। এখন আমার উদ্দেশ্য কি ছিল? আমার উদ্দেশ্য ছিল এখানে যে কোনো মূল্যে মুক্ত ইলেকট্রনটাকে তৈরি করে দেখানো, বাস হয়ে গেছে। এবার দেখো, আগের বার আমাদের যে ইলেকট্রন ঘাটতি ছিল, ফাঁকা জায়গা ছিল, হোল ছিল, কিন্তু এখানে তো ইলেকট্রন ঘাটতি না, এখানে একটু বাড়তি, ইলেকট্রনের সংখ্যাই বেশি। এই জন্য এটাকে আমরা নেগেটিভ টাইপ বলি, বা এন টাইপ, টি-ওয়াই-পি, এন টাইপ অর্ধ পরিবাহী হচ্ছে এন টাইপ অর্ধ পরিবাহী। তাহলে আমার একটা হচ্ছে পি টাইপ অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে কি আমার এন টাইপ অর্ধ পরিবাহী। আসলে তোমাদেরকে কিন্তু আমার এই চ্যাপ্টারে পি টাইপ অর্ধ পরিবাহী বা এন টাইপ অর্ধ পরিবাহী এগুলো শেখানো আমার প্রধান উদ্দেশ্য না। আমার এখানটায় প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাকে পরিবাহী সম্পর্কে জ্ঞান দেয়া। আমি সেটাই চেষ্টা করছি। পরবর্তী অধ্যায়গুলোতে গিয়ে আমি আবার পি টাইপ, এন টাইপ, পিএনপি, এনপিএন, জাংশন, এটা সেটা, ডায়োড, ট্রায়োড, যা যা আছে সব শেখাবো। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত তড়িৎ প্রবাহ, তাই না? দেখো, তড়িৎ প্রবাহের যে সংজ্ঞাটা তোমরা ক্লাস 8 থেকে শিখে এসছো সেটাই চলবে। সেটা হচ্ছে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় সেটাকে আমরা শিখেছি তড়িৎ তড়িৎ প্রবাহ। I is equals to Q divided by T। এটা তোমরা শিখেছো, এটা নিয়ে কোনো আপত্তি নাই, এটা ঠিক আছে। I is equal to Q divided by T। এখন বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহটা কিভাবে কেমন করে ঘটতেছে এটা আমরা একটু জানবো আস্তে আস্তে। ধরো এই হচ্ছে আমাদের একটা বিদ্যুৎ সুপরিবাহী তার, এটাকে আমরা একটা কপার তার হিসাবে কনসিডার করি। এটাকে আমি বলতেছি যে আমি এটাকে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের জন্য, এভাবে বোঝার চেষ্টা করো। এর মধ্যে তো প্রচুর পরিমাণে কি রয়েছে, ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন। এরা এদের মতো ছোটাছুটি করছে। দেখো, এটা হচ্ছে ব্যাটারির প্লাস প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস প্রান্ত, রাইট? আমরা একটা কথা সবসময় শুনে থাকি যে তড়িৎ সর্বদা, অর্থাৎ বিদ্যুৎ সর্বদা প্লাস থেকে মাইনাসের দিকে যায়, আর ইলেকট্রন চলাচল করে ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ ইলেকট্রন চলাচল করে মাইনাস থেকে প্লাসের দিকে। আমি আবারও বলতেছি, বিদ্যুৎ চলাচল করে প্লাস থেকে মাইনাসের দিকে, ইলেকট্রন চলাচল করে মাইনাস থেকে প্লাসের দিকে। এটা কিন্তু আমরা শিখেছি বা জানি। এখন একটু বোঝার চেষ্টা করো যে এদের দুজনার ডিরেকশন কেন ভিন্ন। কথাটা কিন্তু ভালো করে খেয়াল করো যে আমি বলতেছি বিদ্যুৎটা চলতেছে প্লাস থেকে মাইনাসের দিকে, আর ইলেকট্রনটা চলতেছে মাইনাস থেকে প্লাসের দিকে। দুজনের ডিরেকশন কেন ভিন্ন, ভালো করে খেয়াল করো, কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবা। এটার কারণ খুবই সিম্পল। সেটা হচ্ছে, দেখো আমরা এই পাশে যে মাইনাস বলছি, এখানে যে আমি মাইনাস বলতেছি, মাইনাস, এই মাইনাস মানে কি? মাইনাস মানে এখানে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, আর প্লাস মানে এখানে ইলেকট্রনের সংখ্যা কম। তার মানে
ইলেকট্রন তার হিসাবে সে কিন্তু মাইনাস দিক, বেশির দিক থেকে কমের দিকে যাচ্ছে। ভালো করে বুঝো, কিন্তু ইলেকট্রনটাও বেশির দিক থেকে কমের দিকে যাচ্ছে। আচ্ছা, ইলেকট্রন যে যাচ্ছে এর চার্জ কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। রাইট রাইট। এবার বোঝো তড়িৎ প্রবাহিত যেটা হচ্ছে তার চার্জ কত? +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আসল কথা হচ্ছে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু ইমাজিনারি ইলেকট্রন ফ্লো আমি বলতেই পারি। আমরা কথাটাকে এখন থেকে এইভাবে শিখি যে ইলেকট্রন যে পথে যাচ্ছে, ইলেকট্রন যে পথে যাচ্ছে তার বিপরীত পথে ইলেকট্রনের চার্জ সম্পন্ন ধনাত্মক আধান বিশিষ্ট তড়িৎ প্রবাহিত হচ্ছে। বিষয়টা ভালো করে, কথাটা আমি মনে হয় একটু জটিল করে বলে ফেললাম, কিন্তু নর্মালি বুঝো ইলেকট্রনের চার্জের সমান, শুধুমাত্র ডিরেকশনটা বা চার্জটা প্লাসের পরিবর্তে মাইনাস। এই তো ইলেকট্রনের সমান, কিন্তু তার কি ঠিক বিপরীত। এই জন্য আমরা বলে থাকি ইলেকট্রনটা মাইনাস থেকে প্লাসে যায় আর বিদ্যুৎটা প্লাস থেকে মাইনাসে যায়। আরো সহজভাবে বুঝবা, এই যে মাইনাস এর মানে এই পাশে ইলেকট্রন বেশি আছে, তাহলে ইলেকট্রনও বেশি থেকে কমের দিকেই যাচ্ছে, ইলেকট্রন বেশি থেকে কমের দিকে যাচ্ছে। আবার তড়িৎ প্রবাহের কথা যদি বলো তখন এই পাশে আমরা বলবো তড়িৎ প্রবাহ কি আছে, বেশি থেকে কমের দিকে যাচ্ছে। উভয়ের ক্ষেত্রে ঘটনা ঠিক যে বেশি থেকে কমের দিকেই যাচ্ছে, শুধু চার্জের হিসাবটাও ঠিক, শুধু ডিরেকশনটা আমরা প্লাস এবং মাইনাস দ্বারা। এই জন্য আমি কিন্তু শব্দটা ব্যবহার করলাম, ইমাজিনারি ইলেকট্রনটাকে ফ্লো করানো হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের সংজ্ঞা আমরা এইটা সবাই জানি। এখান থেকে আমার কিউ ইজ ইকুয়ালস টু আইটি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এগুলো সব মোটামুটি আমরা ক্লাস 8 থেকে শিখে আসতেছি, তাই আমি এটা নিয়ে সময় নষ্ট করলাম না। যাদের তড়িৎ প্রবাহের সংজ্ঞা কাকে বলে লাগবে বইতে দেওয়া আছে, দেখবা স্পষ্ট করে দিয়ে দিয়েছে যে কোনো প্রস্থচ্ছেদের সুপরিবাহী বিদ্যুৎ সুপরিবাহী তারের মধ্য দিয়ে যে পরিমাণ একক সেকেন্ডে বা 1 সেকেন্ডের মধ্যে যে পরিমাণ কি হয়ে থাকে, আধান বা চার্জ প্রবাহিত হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে কি তড়িৎ প্রবাহ। আশা করছি এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আসো, I is equals to Q divided by T। এই যে আমি তড়িৎ প্রবাহের একটা সূত্র লিখলাম এখানটায়। তড়িৎ প্রবাহের এই সূত্রে একটা কথা মনে রেখো, I হচ্ছে কনস্ট্যান্ট, I হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা মাথায় রেখো। আইটা কনস্ট্যান্ট থাকতে হয়। হ্যাঁ, বুঝো আমরা মূলত দুই ধরনের প্রবাহ মাত্রা বের করব। একটা হচ্ছে গড় প্রবাহ মাত্রা, ওটাই না, গড় প্রবাহ মাত্রা। গড় প্রবাহ মাত্রাকে আমরা আই এভারেজ বলতে পারি, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। আর একটা হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা, আই ইনস্ট্যান্ট। আই ইনস্ট্যান্ট যেটা, সেটা কিন্তু বেসিক্যালি কিউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ আমরা আমাদের টেক্সট বইতে মূলত এটাই শিখি, এটা ওইভাবে শিখি না। তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বলতে তোমাকে একেবারে নির্দিষ্ট পয়েন্ট করে বলে দিবে ওই সেকেন্ডে, 3 সেকেন্ডে, 5 সেকেন্ডে তড়িৎ প্রবাহের মান কত, তখন তুমি ইনস্ট্যান্ট বসাই দিবা। আর গড় যদি বলে তখন হবে হচ্ছে কি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। আমি এটাকে একটু ছোট করে নিই, এটাকে সাইডে রাখি। হ্যাঁ, আমি একটা অঙ্ক করাবো। আমি এই যে কাগজে অঙ্কটা লিখে রাখছি, আমি একটু অঙ্কটা লিখি, তোমরা আমার সাথে সাথে উঠিয়ে নিয়ে করতে পারো। করে আসো, গড় প্রবাহ মাত্রা নির্ণয় করব। এখন দেখো আমাদের সময় বলে দিয়েছে 0 থেকে 3 সেকেন্ড। চার্জের মান একবার আমরা হিসাব করতে হবে, টি এর মান 0 হলে কত হবে, টি এর মান 3 হলে কত হবে। তাহলে আমি শুরুতে সূত্রটা লিখি, আই এভারেজে ডেল কিউ, তাহলে Q3 minus Q0 divided by del T, T3 minus T0। এবার 3 বসাই, 3
ইন্টু 3 উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 3। ফাইন, আমি এটাকে অন্য কালি দিলে কি তোমার বোঝার সুবিধার্থে মাইনাস 0 দিয়ে গুণ করো, তাহলে 3 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 3 ডিভাইডেড বা, আশা করছি বুঝতে পেরেছো। আমি কিউ এর এই অংশটুকুতে টি এর মান একবার 3 বসালাম, একবার 0 বসালাম। কিউ এর ঘরে টি এর মান একবার 3 বসালাম, একবার 0 বসালাম। ওকে ফাইন, এবার টি এর মান একবার আমি বসাই 3, বসাই 0। এবার আসো আমার আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আই সমান সমান, ভাই ভালো করে দেখো, 3 ইন্টু 3 × 9, তাহলে 3 নং কত 27 যোগ 6। এই যে এই 3 কেটে গেল, এই যে প্লাস 3 মাইনাস 3 কেটে গেল, বাকিটুকু 0 ডিভাইডেড বাই 3। তাহলে আই ইজ ইকুয়ালস টু 33 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কত 11 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার। এই হচ্ছে প্রবাহ মাত্রা। তাৎক্ষণিকটা তো তোমরা জানোই, তাৎক্ষণিকে তোমাকে বলে দিলাম যে চার্জের মান 15, সময় 5, অ্যান্সার কত 3 অ্যাম্পিয়ার। এটা তো ইনস্ট্যান্ট, ঠাস করে মেরে দেওয়া। এইটা হচ্ছে গড় প্রবাহ মাত্রা নির্ণয়ের সূত্র। গড় প্রবাহ মাত্রাটা আমরা মূলত এই সিস্টেমে বা এই পদ্ধতিতে করে থাকি। এটা একটু সবাই উঠাই নিবা। এটা হচ্ছে গড় প্রবাহ মাত্রা নির্ণয়ের সূত্র। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার চলো আমরা আরেকটা অঙ্ক করব, ছোট্ট আরেকটা অঙ্ক। এটা আশা করছি সবার হয়ে গেছে, আশা করছি সবার হয়ে গেছে। এবার চলো আমরা আরেকটা অঙ্ক করব, উঠাচ্ছি। দেখো, একটু লেখো, খেয়াল করো। চার্জ বাহকের সংখ্যা বলতে কিসের সংখ্যা বোঝানো হয়েছে? চার্জ বাহকের সংখ্যা বলতে মূলত ইলেকট্রনের সংখ্যা। কেননা আমাদের তড়িৎ প্রবাহতে চার্জটাকে বহন করে কে? মুক্ত ইলেকট্রন। এটাই তো চার্জ বাহকের সংখ্যা। সিম্পল একটা সূত্র মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, কিউ ইজ ইকুয়াল টু এন ই। এখন কিউ এর মান কত 6, এন আমাকে বের করতে হবে। ই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। ক্যালকুলেশন করবা, এন ইজ ইকুয়ালস টু 3.75 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এতটি। ভাই সিম্পল একটা সূত্র, এই সূত্র স্মরণ রাখা খুব একটা কঠিন বিষয় না। কিউ ইজ ইকুয়াল টু এন ই। তাহলে কিউ এর মান কত 6, এন লিখলাম, ই এর মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এন ইজ ইকুয়াল টু 3.7, এতটি। এটা অ্যান্সার। সিম্পল, এমন কোনো জটিলতা নাই এখানে। আশা করছি ধরতে পারছো সবাই। হয়ে যাওয়ার কথা। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাইতে পারো। কেমন? কোনো যদি সমস্যা মনে হয় পড়তে গিয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবা। এবার আসো, আমরা এবার যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মূলত তাড়ন বেগ। তাড়ন বেগ আমরা আমাদের এই টেক্সট বইতে যেগুলো পড়ি সেগুলোর মধ্যে দেখো, এবার আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে তাড়ন বেগ। প্রকৃত বেগ এক জিনিস, তাড়ন বেগ আর এক জিনিস। ঠিক আছে, তো তাড়ন বেগ কাকে বলে? তাড়ন বেগ ইংরেজিটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, DRIFT, ড্রিফট ভেলোসিটি। শোনো, তোমরা যারা গেমস খেলো, গাড়ির গেমস স্পেশালি, তারা এই ড্রিফট শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত। ওই যে দেখো না, যে গাড়ি চলতে চলতে এক জায়গায় ব্রেক করে, গাড়ি ওখানে ব্রেক করে দেয়, চাকা বন্ধ হয়ে যায়, কিন্তু গাড়ি কিছু দূর একবারে ঘষা খেয়ে চলে যায়। ড্রিফট মানে মানে তার নিজের জায়গাটা থেকে সে সামান্য কি হয়ে যায়, সরে যায়। নিজের জায়গাটা থেকে সে সামান্য পরিমাণে কি হয়, সরে যায়। এই সরে যাওয়াটাকেই বলে হচ্ছে ড্রিফট করা, ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি কাকে বলে আগে আমরা সেটা নোট করে নেব। কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো
যে গড় বেগে প্রবাহিত হয়। কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যে গড় বেগে প্রবাহিত হয়, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, সেটারে বলে ড্রিফট ভেলোসিটি। ওকে, দেখো এখন মনে করো যে এইটা একটা আমাদের কপারের তার। কপারের কি তার? ভালো কথা, কপার তার। এর মধ্যে অসংখ্য পরিমাণে মুক্ত ইলেকট্রন রয়েছে, এটা আমরা শুনেছি। মুক্ত ইলেকট্রনগুলো তোমার কি মনে হয় যে একজন আর একজনের পিছে এইভাবে সিরিয়াল ধরে ধরে চলাচল করে? মানে ওই যে দল, সবাই সবার ঘরে হাত দাও, সামনে চলো, এভাবে চলাচল করে? নেভার। এগুলো এদের মধ্যে, মুক্ত ইলেকট্রনগুলো এদের মধ্যে একদম ছোটাছুটি করতে থাকে, ইচ্ছা মতো ছোটাছুটি করে। এই ছোটাছুটি করতে যে ঘটনা ঘটে, একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনকে ধাক্কা দেয়। একজন আরেকজনকে কি দেয়? একটা ধাক্কা দেয়। এই যখনই ধাক্কা দেয় তখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে যায়। ভালো করে বুঝো। মানে ঘটনা এরকম ঘটে, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা মনের সুখে সামনের দিকে যেতে চাচ্ছিল। সে সামনের দিকে যখনই যাচ্ছে তখন এইখানটায় তাকে কেউ একজন ঠাস করে একটা ধাক্কা দিল। ধাক্কা খাওয়ার সাথে সাথে তার ডিরেকশনটা কিছুটা হলো চেঞ্জ হয়ে এদিকে চলে আসলো। এদিকে আসার সাথে সাথে তাকে আবার কেউ একজন ধাক্কা দিল, চলে গেল। আবার কেউ একজন এখানে তাকে ধাক্কা দিল, আবার দেখা হলো তাকে এদিকে কেউ একজন ধাক্কা দিছে, এদিক চলে গেছে। এখান থেকে কেউ একজন তারে ধরে আবার ধাক্কা দিছে, সে আবার এদিকে চলে গেছে। ঠিক আছে, আবার কেউ এখানে তাকে একটা ধাক্কা দিছে, সে আবার এদিকে চলে এসছে। এই যে ঘটনাগুলো ঘটে, অর্থাৎ ইলেকট্রনগুলো তার জায়গা থেকে এদিক ওদিক, এদিক ওপর নিচে ডানে বামে ধাক্কা খেতে থাকে, সরতে থাকে। এই যে সরতে থাকে বা ধাক্কা খেতে থাকে, এইভাবে মূলত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে। এখানে আমি একটা ঘটনা দেখি যেরকম অসংখ্য ইলেকট্রনের সাথে এই ঘটনাটা ঘটতেছে। এখন আমি করলাম কি, এটাতে বিদ্যুৎ চালনা শুরু করে দিলাম। আমি যখনই বিদ্যুৎ চালনা শুরু করে দিব তখন ঘটনাটা একটু অন্যদিকে মুভ করবে বলতে, এই যে ইলেকট্রনগুলো তার জায়গা থেকে যে চলাচল করছিল বা ধাক্কা ধুক্কি খাচ্ছিল, হ্যাঁ, এখানে এইভাবে দেখাইতে পারো, এখানে এইভাবে দেখাইতে পারো, বা তুমি আরো গভীর ভাবে দেখাইতে পারো যে এখানে ধাক্কা খেয়ে এটা এই জায়গায় চলে গেছে, এখানে ধাক্কা খেয়ে সেই জায়গায় চলে গেছে। মানে তুমি তোমার মতো দেখাইতে পারো। আমি জায়গাটা একটু ঘিজিমিজি হয়েছিল, হিজিবিজি, সেটাকে একটু সরিয়ে দিলাম। এখন দেখো, এখন এই যখনই বিদ্যুৎ চালনা করা শুরু হয় তখন কি ঘটনা ঘটে, ইলেকট্রনগুলো না নিজেদের মধ্যে একটু নড়ে চড়ে ওঠে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ শুরু হলে এই পুরো সিস্টেমটাকে একটা ধাক্কা দেয়। মানে হচ্ছে এই যে ইলেকট্রনটা এখানে ছিল না, বিদ্যুৎ প্রবাহ শুরু হলে সে একটা ধাক্কা খেয়ে তার জায়গা থেকে কিছুটা সরে যায়। ভালো করে বুঝো, মানে ইলেকট্রনটা চলছে, ইলেকট্রন উঠছে, অন্য একটা ইলেকট্রন তাকে ধাক্কা দিচ্ছে, তাকে আবার আরেকজন ধাক্কা দিচ্ছে, তাকে আবার আরেকজন ধাক্কা দিচ্ছে। কিন্তু এখন যেটা হবে, বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ প্রবাহ হওয়ার কারণে ইলেকট্রনটা নিজে থেকে একটু ধাক্কা খেয়ে তার জায়গা থেকে সরে যায়, ড্রিফট করে, বোঝো ভালো করে, ড্রিফট করে সরে যায়। এই যে সে সরে গেল তখন তার গতিপথটাও কিছুটা সরে যায়। এই যে দেখো, গতিপথটাও কিছুটা কি হয়ে যায়, সরে যায়। অর্থাৎ সে আগে যেভাবে চলছিল সেভাবেই চলে, শুধু তার অবস্থার পরিস্থিতিটা দেখো সামান্য সরে যায়। কতখানি সরে? এল পরিমাণ সরে। কতটুক সময়ে? টি সেকেন্ড সময়ে। জায়গাটা থেকে সামান্য কি হয়, সরে যায়। এই সরে যাওয়াটা হচ্ছে ছোট্ট একটা এল। এটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ভি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই টি। ভি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই টি। তোমরা যারা এখনো পরিষ্কার হওনি তাদের জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করো এটা তুমি বা আমি, আমাকেও ধরতে পারো, আমি দাঁড়িয়ে আছি, বুঝো, ভালো করে বুঝো। দেখবা সন্ধ্যার সময় অনেক সময় তোমরা 3-4টা ফ্রেন্ড মিলে এক জায়গায় দাঁড়িয়ে থেকে গল্প করছো। সেখানটায় দেখবা যে কারো একজনের মাথার উপর প্রচুর পরিমাণে মশা বন 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 করে ঘুরতেছে। হয় না এরকম? হয়। তো ধরে নিলাম যে এটা আমি বা তুমি,
আমাদের মাথার উপরে কিছু পরিমাণ মশা ভন 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 করে ঘুরতেছে, ভন 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 করে ঘুরতেছে, সব মশা। এখন বুঝো, কিন্তু মশাগুলো কিন্তু সমান তালে গতিশীল, সমান তালে গতিশীল, সমান তালে গতিশীল। এটা হচ্ছে তাদের প্রকৃত বেগ, এটা হচ্ছে তাদের প্রকৃত বেগ। এখন অনেক সময় হয় না, যার মাথার উপর মশা আছে সে একটু এমন করে সরে চলে আসে, সে যখন একটু সরে চলে আসে দেখবেন মশাগুলো তার জায়গা থেকে কিছুটা সরে চলে আসে। অর্থাৎ আমরা নিজেদের পজিশনটা চেঞ্জ করে সাপোজ এইরকম একটা পজিশনে সরে গেলাম। আমরা নিজেরা যখন সরে গেলাম তখন মশার এই ভনভনার সেটআপটাও আমাদের সাথে সাথে সরে চলে আসে। একটু খেয়াল করে দেখো তো, মশাগুলো আগে ছিল কোন জায়গায়? মশাগুলো আগে ছিল ঠিক এই জায়গাটায়, এখন আছে কোথায়? এই জায়গাটায়। তাহলে মশাগুলো তাদের জায়গা থেকে সামান্য সরে গেছে, এই সামান্যটাই হচ্ছে ছোট হাতের এল। এই সরে যাওয়াটাই 1 সেকেন্ডে যেটা ঘটে সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আর মশাগুলো নিজেদের জায়গাতে, নিজেদের ওই অংশটুকুর মধ্যে যে ভনভনানিটা ছিল সেটা হচ্ছে প্রকৃত বেগ। আশা করছি ধরতে পেরেছো। আমি আবারও বলতেছি, ইলেকট্রনগুলো ধাক্কা খাচ্ছে চলছে, ধাক্কা খাচ্ছে চলছে, ধাক্কা খাচ্ছে চলছে, ইয়েলো কালারে যেটা চলছে সেটা হচ্ছে তার প্রকৃত বেগ। কিন্তু আমি যখন তার মধ্যে তড়িৎ প্রবাহিত করলাম, সাথে সাথে সে তার জায়গা থেকে সামান্য সামান্য একটু সরে গেছে। এই যে সামান্য সরে গেছে, যতটুকু সরে গেছে এল, 1 সেকেন্ডের মধ্যে সে যতটুকু সরে গেছে সেটা হচ্ছে তার ড্রিফট ভেলোসিটি। ঠিক এই এক্সাম্পলের মতো এখানেও ঘটনা তাই ঘটতেছে। এটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি। আশা করছি পড়াটা ধরতে পেরেছো। এইবার আসো আমরা এটা থেকে একটু রাশিমালাগুলোর দিকে আস্তে আস্তে আগাইতে থাকি। দেখো, আমাদের একটু পড়াটাকে ডিটেলে যাই আরো। ধরো এবার আমরা একটু রাশিমালা নিয়ে কাজ করব। এই হচ্ছে আমাদের একটা তার, এর মধ্যে মুক্ত ইলেকট্রন সব আছে। এর একটা ছোট্ট অংশের আমি ক্ষেত্রফল নিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেটে একটা অংশের ক্ষেত্রফল নিলাম এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিচ্ছি এ, এখানে আমি সময় নিই টি সেকেন্ড, আর হচ্ছে এখানে এল পরিমাণ দূরত্ব নিই, আর এন হচ্ছে সংখ্যা। এন হচ্ছে কিসের সংখ্যা? পুরো অংশটুকুর মধ্যে আমার পুরো আয়তনে যে পরিমাণ ইলেকট্রন রয়েছে সেটার সংখ্যা। বড় ভালো করে বুঝো, সিম্পল হিসাব। এবার আসো আমরা জাস্ট খালি আবার বিষয়টা একটু মনে করি। সেটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন রয়েছে। এই এন হচ্ছে সম্পূর্ণ আয়তনের মধ্যে যে ইলেকট্রন রয়েছে তার সংখ্যা, এ হচ্ছে এই এরিয়াটুকু, এল হচ্ছে এখানকার দৈর্ঘ্য, টি হচ্ছে এখানকার সময়। দেখতে থাকো, দেখতে থাকো, পড়া বুঝতে থাকো। ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই টি। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? এল ডিভাইডেড বাই ভি, রাইট? আচ্ছা, আমরা জানি I is equals to Q divided by T। আবার দেখো আমরা এটাও তো জানি Q is equals to NE, আমরা এটাও জানি। তাহলে আমি যদি এখন লিখি NE divided by, বোঝার চেষ্টা করো, Q is equal to NE বসালাম আর T এর জায়গায় বসালাম L divided by V, divided by V। খেয়াল করে দেখো ঠিক আছে কিনা। দেখো আমি যদি এখন লিখি যে একক আয়তনে আধান বাহক, একক আয়তনে আধান বাহক, আধান বাহক মানে কি? ইলেকট্রনের সংখ্যা বললাম n পরিমাণ, একক আয়তনে আধান বাহক বললাম n পরিমাণ। এখন আমি যদি বলি AL আয়তনে আধান বাহক, তাহলে কি বলবা? NaL। AL আয়তন কেন বললেন? এ হচ্ছে ক্ষেত্রফল, এল আরেকটা দৈর্ঘ্য গুণ, তাহলে ক্ষেত্রফল মানে মিটার স্কয়ার, আরেকটা দৈর্ঘ্য মিটার গুণ, তাহলে কত? মিটার কিউব আয়তন। এই যে আমি AL আয়তন বলতেছি, এই যে A আর এই যে L, এ আয়তনে আমার এটা হচ্ছে ক্যাপিটাল N সমান NaL, NaL। এবার দেখো আমি ওই n এর মানটা এখানে নিয়ে আসি, তাহলে আমি কি লিখবো? I is equal to NaL, আগে থেকে কি ছিল? E divided by L divided by V।
রাইট, আমি ওই যে এই মানটা নিয়ে এসে আমি এখানটায় বসাই দিছি। এখন কি হবে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এখন যে ঘটনাটা ঘটবে, আই সমান সমান NaLe গুণ ভি ওপরে চলে যাবে, এল নিচে চলে আসবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে এল আর এল বাদ চলে যাবে, থাকবে কি? থাকবে হচ্ছে অতএব I is equals to NaVe, I is equal to NaVe থাকবে। এইটা তো আমি বের করলাম তড়িৎ প্রবাহ I, এটা তো আমি মূলত বের করলাম কি? তড়িৎ প্রবাহ I। যারা বুঝো নাই তারা আরেকবার একটু খেয়াল করে দেখো, তড়িৎ প্রবাহ I, কিন্তু আমার বের করতে হবে কি? ভি। তাহলে ভি সমান সমান কি হবে? ভি সমান সমান হবে I ডিভাইডেড বাই NaE। এটাই হচ্ছে তাড়ন বেগের সূত্র, তাড়ন বেগের সূত্র। খেয়াল করে দেখো, আমি শুরু থেকে আরেকবার বলতেছি। আমরা একটা বিদ্যুৎ সুপরিবাহী তারের একটা ছোট্ট একটা অংশ নিয়েছি, সেটাকে একটু বড় করে দেখছি। এর মধ্যে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়েছি এ, তার একটা কি বলে লেন্থ নিয়েছি এল। তাহলে এ এল হচ্ছে আমার সেই আয়তন। সিম্পল হিসাব। এই এ এল এর জন্য আমার টোটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নিয়েছি ক্যাপিটাল এন। তাহলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা বা আধান বাহক হচ্ছে ছোট হাতের এন। তাহলে এ এল আয়তনে কত হবে? এনটা এর সাথে গুণ, তাহলে NaL, এটাকে আমি বলছি বড় এন। এ পাশে দেখো I is equal to Q divided by T, আর এখান থেকে আমরা আমাদের এখানে ছিল হচ্ছে V is equal to L divided by T। তাহলে L divided by T থেকে আমি নিয়ে আসলাম T equal to L by V। এরপর আমি যে কাজটা করলাম, Q এর মান আমি Ne বসালাম। Q সমান সমান যে Ne হয় সেটা আমি এখানটায় বসালাম, আর T সমান সমান যে আমার L by V হয় আমি এখানে সেটা বসালাম। তার পরক্ষণে আমি কি করলাম, আমার N এর যে মানটা, ওই যে NaLe, এই যে NaLe এখানে নিয়ে এসে বসাই দিলাম। এই যে NaL মানটা, আর আগে থেকে E এখানে ছিলই, সেই Eটা বসাই দিলাম। এরপরে আমি গুণ করে উল্টিয়ে দিয়ে L আর এর বাদ দিলাম। তারপরে থাকলো কি NaVe, I সমান সমান NaVe। দেন আমি কি কাজটা করলাম, সেটা হচ্ছে আমার তো এটা তড়িৎ প্রবাহ বের করা হলো, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তারণ বেগ ভি বের করা। আমি ভিটা বের করলাম, মানে এখানে যেগুলো গুণ ছিল সেটা ভাগ করে নিচে নিয়ে চলে আসলাম। সিম্পল। আশা করছি বুঝতে পেরেছ। এটার রিলেটেড ছোট্ট আর একটা পড়া আছে, আমি একটু বলি। সেটার নাম হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব। আমি প্রবাহ ঘনত্বর কোনো সংজ্ঞা বলে দিব না, আমি সূত্র লিখে দিব, তোমরা কমেন্টে আমাকে সংজ্ঞাটা জানিও। J is equals to I divided by A। এটা হচ্ছে প্রবাহ ঘনত্বের সূত্র। আমি কিন্তু সংজ্ঞাটা বলতেছি না, সংজ্ঞাটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এবার দেখো I সমান কি? NaVe। তাহলে J সমান কি হবে? J সমান হবে NaVe ডিভাইডেড বাই A। তাহলে কি হলো? এ আর এ বাদ চলে গেল, থাকলো কি? J সমান সমান NVE। এটা হচ্ছে প্রবাহ ঘনত্ব নির্ণয় করার সূত্র। আশা করছি আজকের এই ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা যদি থেকে থাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব, পারতপক্ষে চেষ্টা করব তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর পরবর্তী ক্লাস আমি সময় মতো আপলোড করে দেবো ইনশাআল্লাহ। সবাই